হ্যাঁ, নবম এবং দশম শ্রেণীর যে ডেমো, সেই ডেমো হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন, মানে আপনাকে লেকচার মেথডে পড়াতে হবে। প্রাইমারিতে যে ধরনের ডেমো করা হয় সাধারণত, সেটা হচ্ছে মানে অ্যাক্টিং মেথড আছে, মানে ড্রামাটিক মেথড বা প্লেওয়ে মেথড বা স্টোরি টেলিং মেথড, এইসব মেথড এখানে অ্যাপ্লাই করা যাবে না। এখানে সম্পূর্ণরূপে আপনাকে লেকচার ডেমনস্ট্রেশন দিতে হবে, মানে আপনি লেকচার দিচ্ছেন, মানে বক্তৃতা দিচ্ছেন, ক্লাসরুমে আপনি পড়াচ্ছেন, আপনি বলে যাচ্ছেন। কি বললাম, বোঝা গেল? মনে করুন আপনি ব্যাকরণ থেকে দেবেন, মনে করুন ব্যাকরণের আপনি সন্ধি পড়াবেন, তাহলে আপনি সন্ধিতে কি বলবেন? যে যখন সূত্রপাত হবে তখন আপনি বলবেন যে আম, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব বা যে বিষয়টি জানবো আজকে শ্রেণীকক্ষে, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হচ্ছে সন্ধি। ঠিক আছে, এবার আপনি বোর্ডে সন্ধিটা লিখলেন। এবার আপনি ওদেরকে জিজ্ঞাসা করবেন যে সন্ধি কথার অর্থ কি। তোমরা কখনো সন্ধি শব্দটা শুনেছো? তোমরা কখনো সন্ধি শব্দটার সঙ্গে পরিচিত হয়েছো? যদি বলে হ্যাঁ, তাহলে বলবেন যে তাহলে সন্ধি শব্দটার অর্থটা কি। যদি বলতে না পারে, আপনি বলবেন যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন বা সংযোগ, তাই তো? এবার কেমন ভাবে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সন্ধি এসেছে, সন্ধি কখন হয়, সেটা আপনি দুটো শব্দকে পাশাপাশি রেখে বর্ণ বিশ্লেষণ করে তাদেরকে বুঝিয়ে দেবেন। যেমন মনে করুন বিদ্যা এবং আলয়, আমি ডেমো দিয়ে দেখাবো, কিন্তু আমি আপনাকে জাস্ট বিষয়টা বলছি। বিদ্যা যোগ আলয়, এবার বিদ্যার আপনি বর্ণ বিশ্লেষণ করলেন, ব যোগ হ্রস্ব ই যোগ দ যোগ অন্তস্থ জ যোগ আ, বিদ্যা। আর আলয়ের হচ্ছে আ যোগ ল যোগ অ যোগ অন্তস্থ অ যোগ অ, এরকম করে। এবার এই বিদ্যার শেষ বর্ণ কি তোমরা দেখতে পাচ্ছ? আ। এবং আলয়ের প্রথম বর্ণ কি? আ। এই দুটি বর্ণ বা দুটি ধ্বনি যখন দ্রুততার সঙ্গে আমরা উচ্চারণ করি, যখন দ্রুত উচ্চারণ করি, তখন ধ্বনি দুটো একসাথে মিলিত একটা নতুন ধ্বনি সৃষ্টি করছে, এবং সেই নতুন ধ্বনিটা হচ্ছে এখানে আ। এবং সেই ধ্বনিটি আমাদের এই যে পূর্ব বর্ণ, যে বিদ্যা, যে পূর্ব শব্দ, একটা পূর্ব শব্দের শেষ বর্ণে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। এইভাবে সন্ধিটা হচ্ছে। এটা আপনি ওদেরকে ক্লিয়ার করলেন। তারপরে আপনি তাদেরকে দু চারটে আরো উদাহরণ দিলেন, দিয়ে বুঝিয়ে দিলেন যে এইভাবে সন্ধিটা হচ্ছে। তারপরে আপনি সন্ধির প্রকার সম্পর্কে বললেন। তাহলে চলো আজকে জানা যাক যে সন্ধি কত প্রকারের হয়। সন্ধি মূলত তিন প্রকারের হয়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এবার এইটুকু পড়িয়ে আপনি আপনার পাঠটাকে শেষ করতে পারেন, কারণ সন্ধি অনেক বড় চ্যাপ্টার। আপনি সন্ধির বেসিক ইন্ট্রোডাকশন, মানে মূল বিষয়টা আপনি তাদেরকে বললেন। তার পরের দিন আপনি সন্ধির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবেন। যেহেতু একদিনে তো শেষ করার নিয়ম নেই, আপনি একদিনে তো কমপ্লিট করবেন না, আপনি এটাকে দুটো তিনটে বা চারটে ক্লাসে ভাগ করবেন। কি বললাম, বোঝা গেল? আপনি ওই যে বলছেন না যে আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? এই যে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারভিউ এর জন্য আমরা এরকম ভাবে শুরু করছি, ওটা কিন্তু এখানে প্রয়োজন নেই, কারণ এখানে লেকচার ডেমনস্ট্রেশন হবে। এখানে কিন্তু কোনো রকমের অভিনয় দক্ষতার বা গল্প বলা দক্ষতার কোনো প্রদর্শন করার প্রয়োজন পড়বে না। কি বললাম, বোঝা গেল কথাটা? কি বললাম, বোঝা গেল কথাটা? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ম্যাডাম। শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ শুনতে হ্যাঁ স্যার, পাচ্ছিলাম। শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছিলাম না, যাই হোক। আমি আমি পাচ্ছি স্যার। আচ্ছা, এইভাবে আপনি এগোবেন, ঠিক আছে? আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আমি ডেমো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে আমি ডেমো দেখিয়ে দেবো, সেই ডেমো দেখে আপনারা সেটা রপ্ত করবেন, ঠিক আছে?
আচ্ছা, আর আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে মক, মানে আপনার যেটা মক হবে, মক মানে হচ্ছে ডেমো না, যেটা আপনার ইন্টারভিউ সেশন, মানে যেখানে আপনার কোশ্চেন অ্যান্সার মেথডে আপনি, আপনাকে প্রশ্ন করা হবে, উত্তর দেবেন। সেখানে আপনি আপনার সাবজেক্টের উপরে দখলটা নেবেন। কোন কোন জায়গা থেকে দখল নেবেন? আপনি বাংলা সাহিত্যের ইতিহাসটাকে খুব ভালো করে দেখবেন। সেক্ষেত্রে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটে যুগ সম্পর্কে আপনার যথাযথ ধারণা থাকতে হবে। কোন যুগের মধ্যে কোন ধরনের সাহিত্য লেখা হয়েছিল, সেই সাহিত্যগুলোর বৈশিষ্ট্য কেমন ছিল। যেমন চর্যাপদের বৈশিষ্ট্য কেমন ছিল, চর্যাপদের বৈশিষ্ট্য কেমন ছিল যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে প্রাচীন যুগের বৈশিষ্ট্য কেমন, বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগের বৈশিষ্ট্য কেমন, আপনি সেখানে উত্তরটি দেবেন যে এখানে ধর্মীয় সাধনার প্রকাশ ঘটেছে। ঠিক আছে, এখানে সাহিত্য চর্চার থেকেও বড় হয়ে উঠেছে ধর্ম সাধনা। আবার যখন মধ্যযুগে আসছেন, তখন মধ্যযুগে ধর্ম সাধনার সাথে সাথে মানব জীবন, লৌকিক জীবন সেখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে। একদিকে ধর্ম সাধনা চলছে, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, সেখানে ধর্মীয় সাধনা আছে। কিন্তু পাশাপাশি মানব চরিত্রের প্রকাশ ঘটছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে, চণ্ডীমঙ্গলে, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলে, বুঝতে পারছেন কথা, ধর্মমঙ্গলে। তো এখানে দুটো ধারার কিন্তু মেলবন্ধন হয়েছে। আবার যখন আধুনিক যুগে আসছে, তখন সেখানে ধর্মীয় সাধনার কোনো বিষয় নেই। সেখানে সমকালীন সমাজ, রাজনীতি, প্রেম, প্রকৃতি, সত্তা, চেতনা, এগুলো কিন্তু এখানে সম্পর্ক, মানুষের চরিত্র, জটিল মানসিকতা, এগুলো কিন্তু আধুনিক যুগের বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেকটা সাহিত্যের যে যুগ বিভাগ, সেই যুগ বিভাগ সম্পর্কে আপনাকে জানতে হবে। কোন যুগে কোন ধরনের সাহিত্য সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আপনাকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? আপনার নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্য বইটি রয়েছে, পাঠ্য বই, যেটাকে আমরা পাঠ সঞ্চয়ন বলছি, তাই তো, হুম। পাঠ সঞ্চয়ন, আর ওইদিকে সহায়ক পাঠের মধ্যে আছে প্রফেসর শঙ্কু, আর এইদিকে রয়েছে কোনি, কোনে দশম শ্রেণীতে আছে কোনি। এই কোনে প্রত্যেকটা টপিক সম্পর্কে বা সিলেবাস সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে, যে কোনটা কার লেখা, কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা এর বিষয়বস্তু কি। যদি আপনাকে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয় যে আপনি দশম শ্রেণীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির সারমর্ম বলতে পারবেন বা এর মূল বিষয়টি কি বলতে পারবেন, তাহলে আপনাকে কিন্তু নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্য বই, সে বই সম্পর্কে ধারণা রাখতে হবে। না, আমি বলছিলাম স্যার যে মানে আমরা যখন পরীক্ষার সময় তো পুরো বইটাই পড়তে হচ্ছিল, তো এখন কি শুধু সিলেবাস ভিত্তিকটা পড়তে হবে না গোটা বইটাই? সিলেবাস ভিত্তিক। সিলেবাস ভিত্তিক, ওইটাই জিজ্ঞেস করছিলাম। আর এবার এবার চলে আসুন আপনার ব্যাকরণের পাঠে। ব্যাকরণ কিন্তু আপনাকে খুব ভালো করে জেনে যেতে হবে, কারণ নবম এবং দশম শ্রেণীতে কিন্তু ব্যাকরণ আছে। নবম শ্রেণীতে কি ব্যাকরণ আছে? নবম শ্রেণীতে ব্যাকরণ আছে হচ্ছে ধ্বনি, বর্ণ, শব্দ, উপসর্গ, অনুসর্গ, সন্ধি, প্রত্যয়, পদ, বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ, অব্যয়, ক্রিয়া, পদ। দশম শ্রেণীতে কি আছে? প্রথম চ্যাপ্টার কারক বিভক্তি, দ্বিতীয় চ্যাপ্টার সমাস, এবং তৃতীয় চ্যাপ্টার হচ্ছে বাক্য এবং বাচ্য। তাহলে এই যে চ্যাপ্টারগুলো, এই অধ্যায়গুলো সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে। আপনাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে কারক কথার অর্থ কি, কারকের প্রত্যয় নির্ণয় করুন, সমাসের প্রত্যয় নির্ণয় করুন, প্রত্যয়ের প্রত্যয় নির্ণয় করুন, প্রত্যয় কথার অর্থ কি, সমাস কথার অর্থ কি, সমাস কত প্রকার, প্রত্যয় কত প্রকার, প্রাতিপদিক কাকে বলে, প্রকৃতি কাকে বলে, ধাতু বিভক্তি কাকে বলে, শব্দ বিভক্তি কাকে বলে, তাহলে আমাদেরকে তো সেই সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে আপনার ইন্টারভিউ তখনই ভালো হবে যখন আপনি এই বিষয়গুলো জানবেন। এই বিষয়গুলো জানলে আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। আর 2 নম্বর বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে আপনি একটু বাইরে থেকে আসুন তো,
একটু ঘরের বাইরে থেকে আসুন। ক্যামেরাটাকে কোনো একটা জায়গায় সেট করুন, কোনো একটা জায়গায় মোবাইলটাকে সেট করুন যাতে আমি দেখতে পাই। দেখাচ্ছে? রাখুন আগে ঠিক করে। দেখাচ্ছে? আসলে আসুন নেটওয়ার্কটা স্যার। আপনার সমস্যা করছে, তো আমি পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি না। দেখাচ্ছে না? আটকে গেছে, ভিডিওটা আটকে গেছে। এবার দেখাচ্ছে? দেখা যাচ্ছে বলতে একটু ইয়ে হয়ে যাচ্ছে, বুঝেছেন? মানে লিংক কেটে যাচ্ছে। ও, আপনি একবার কাজ করুন, আপনি একবার নেটওয়ার্ক আছে কিন্তু কি হচ্ছে? লেফট করে আবার রিজয়েন করুন। আচ্ছা। এবার দেখাচ্ছে স্যার? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এবার আপনি আসুন বাইরে থেকে, এমন ভাবে রাখুন ইয়েটাকে। আসুন বাইরে থেকে আসুন, বলুন স্যার আসতে পারি? স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, আসুন ভেতরে আসুন। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। এবার আপনি নমস্কার করুন, নমস্কার বলুন। ধন্যবাদ স্যার। নমস্কার করুন, নমস্কার স্যার। নমস্কার। এবার আপনি বসুন। নমস্কার। এবার ধন্যবাদ আপনি স্যার। বসুন। বলুন, বসার সময় বলবেন ধন্যবাদ। আচ্ছা। সোজা হয়ে বসুন, সোজা হয়ে বসুন, হাত দুটো এরকম রাখুন, হাত দুটোকে সোজা রাখুন। বসেছেন? হ্যাঁ স্যার। চোখ একদম সোজাসুজি, আই কন্ট্যাক্ট করুন, আই কন্ট্যাক্ট করুন। চোখ এদিক ওদিক উপর নিচে করবেন না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। এদিক ওদিক ঘোরাবেন না, উপর নিচে করবেন না, সোজা রাখবেন। ঠিক আছে? বি কনফিডেন্ট, নিজের মধ্যে সাহস আনুন, নার্ভাসনেস আনবেন না। যে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন, না পারলে সরাসরি বলে দিন আমার জানা নেই। না পারলে আপনি সরাসরি বলে দিন আমার জানা নেই। কি বললাম, বোঝা গেল? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার পারলাম। আচ্ছা, আবার একবার আসুন বাইরে থেকে, যেভাবে বললাম। আসবো স্যার? আসুন।
নমস্কার স্যার। নমস্কার, ঠিক আছে, আপনি বসুন। ধন্যবাদ স্যার। এবার হাতটা সামনে করে দিন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি ইন্টারভিউ রুমে ঢুকছেন তখন আপনি কোনো জিনিসে হাত দিয়ে ধরে বসবেন না। অ্যাজ ইউজুয়াল যেভাবে বসেন সেভাবে বসবেন। চেয়ারে হাত দেবেন না, ঠিক আছে? চেয়ার যেমন পজিশনে থাকবে তেমন ভাবে বসবেন। আচ্ছা। ড্রেস কোড বলে দিই, শাড়ি পরবেন এবং সেই শাড়িটা রুচিশীল হতে হবে, যাতে কোনো অশ্লীলতা বা কোনো রকমের বাজে মনোভঙ্গি না থাকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হাতে যদি আংটি থাকে সেই আংটিগুলো খুলে ফেলতে হবে, হাতে যদি লাল সুতো থাকে লাল সুতো খুলে ফেলতে হবে। আর এমনি ওই শাঁখা চুড়ি ওইগুলো? স্যার। একদমই না, শাখা পলা খোলার কোনো দরকার নেই। আমি যেটা বললাম আচ্ছা। সেটা মাথায় রাখবেন, ঠিক আছে? যেটুকু বললাম। আচ্ছা। ওই যে ভগবানের যে সুতোগুলো আমরা পরি, হ্যাঁ, বুঝতে পারছি। ওগুলো পড়ার দরকার নেই। আমরা জানি, আমিও ভগবানে বিশ্বাস করি, আপনিও করেন, কিন্তু আপনাকে যদি ওখানে একটা প্রশ্ন করে যে আপনি কি আস্তিক, আপনি ভগবানে বিশ্বাস করেন, তখন কিন্তু অনেক রকমের প্রশ্ন ওখানে উত্থাপন হবে। সেজন্য আপনি সেটা করবেন না, আচ্ছা। ঠিক আছে? এবার নিজের সম্পর্কে আপনাকে বলতে বলবে, আপনি বলুন নিজের সম্পর্কে। আমার নাম সুতপা ঘটক। আমি পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের পিলগ্রাম থেকে আসছি। আচ্ছা, এরকম বলবো না? আমি স্নেহাশিস সিনহা, আমি বনগাঁ মহকুমা থেকে আসছি, বা আমি এরকম বলতে পারেন যে আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমা থেকে এসেছি। আচ্ছা। আমি 2005 সালে মাধ্যমিক, 2007 সালে উচ্চ মাধ্যমিক, 2010 সালে গ্রাজুয়েশন বাংলা বিভাগে স্নাতক অর্জন করি এবং 2012 সালে আমি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি বাংলা বিষয়ে। এবং 2014 সেশনে, মানে 13-14 সেশনে আমি বিএড ডিগ্রিটি অর্জন করি। হয়ে গেল, আচ্ছা। নিজের সম্পর্কে বলা শেষ। এবার আপনি বলুন। বলুন নিজের সম্পর্কে বলুন। আমার নাম সুতপা ঘটক। আমি পূর্ব বর্ধমান জেলার বলছি 2 নম্বর ব্লকের পিলগ্রাম থেকে আসছি। আমি 2005 সালে মাধ্যমিক, 2007 সালে উচ্চ মাধ্যমিক, 2010 সালে বাংলা বিষয়ে স্নাতক এবং 2012 সালে বাংলা বিষয়ে স্নাতকোত্তর অর্জন করি, ডিগ্রি অর্জন করি। হুম। আমি 2017-19 শিক্ষাবর্ষে আমার বিএড ডিগ্রিটি ডিগ্রি অর্জন করি। ওকে ওকে, এইবার আপনাকে যদি বলে যে আপনি শিক্ষিকা হতে চান কেন, কি উত্তর দেবেন? এইগুলোই বলছিলাম স্যার, যে এই যে এই যে সব ইয়েগুলো অ্যান্সার গুলো, সেইগুলো কি মানে মানে গুছিয়ে যে উত্তরগুলো আর কি, আচ্ছা, তাহলে একটা কাজ সেই। করবেন, আমি আপনাকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আপনি ওইটাই বলছি যে মানে গুছিয়ে। হ্যাঁ। আপনি ওই উত্তরগুলো পড়বেন ভালো করে, এবং এবং নিজের মতন করে বলার চেষ্টা করবেন, আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ। পরিষ্কার মনে থাকবে। হ্যাঁ স্যার। আমি আপনাদেরকে যথাযথ সাহায্য করব, আমি উত্তর দিয়ে দেব, আমি ডেমোস্ট্রেশন দেখিয়ে দেব, ডেমো ভিডিও করে দেখিয়ে দেব, কিন্তু তার সাথে সাথে আপনাকে সাবজেক্টের বিষয়ে, আপনার নিজের বিষয়ে কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। যদি সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকে আপনার, তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আপনি আমাকে জানাবেন যে আমার সাহিত্যের ইতিহাস বা ব্যাকরণের এই জায়গায় আমার সমস্যা আছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। আমি অবশ্যই বলে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। কি বলে মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। তাহলে আজকে আপনার যে পার্টটা হলো, সেই পার্টটা হচ্ছে আপনি কিভাবে আসবেন ভেতরে,
কেমন ভাবে বসবেন, কি বলবেন, নিজের সম্পর্কে কতটুকু বলবেন, আচ্ছা, এইটুকু আপনি বুঝলেন তো, না বুঝলেন না? বুঝলাম স্যার। আর আপনি কি পড়বেন কি পড়বেন না, কতটুকু মানে কোন জিনিসগুলোকে পরিহার করবেন বাদ দেবেন সেটাও আপনি বুঝলেন, তাই তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। যতটুকু বললাম ততটুকু ভালো করে শুনেছেন। আগামীকাল আপনাকে আমি একটা ডেমো ভিডিও প্রোভাইড করব। সেই ডেমো ভিডিওটা আচ্ছা। ভালো করে দেখবেন, এবং সেই ডেমো ভিডিও দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কিভাবে ডেমো দিতে হয়। তারপরে আপনি আমাকে একটি ডেমো দেখাবেন। হ্যাঁ, বাড়িতে নিশ্চয়ই আপনার বোর্ড আছে, বোর্ড না থাকলে বোর্ডের আছে, ব্যবস্থা করে নেবেন, ভালো করে দেখাবেন, ঠিক বোর্ড আছে? আছে। আচ্ছা। অসুবিধা নেই, আপনি অবশ্যই, আমার মন বলছে আপনি অবশ্যই চাকরিটা পাবেন, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। তবে যেটুকু আমি বলছি, নিজের বিষয়ে কিন্তু দক্ষতা অর্জন করতেই হবে। আচ্ছা স্যার। ইন্টারভিউ কিন্তু স্যার, এমন বিষয় নয় যে আপনি অনেক কিছু জানেন বা উত্তর দিতে পারছেন না, আপনি ভয় পাচ্ছেন উত্তর দিতে পারছেন না বলে আপনার ইন্টারভিউতে আপনার নাম্বার কমে যাবে, এমনটা নয়। ইন্টারভিউ হচ্ছে আপনি প্রবলেম বা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করেন, আপনি কোনো সমস্যায় কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসেন, আপনার সেই ক্ষমতা আছে কিনা, আপনি ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নার্ভাস ফিল করবেন কিনা, বা আপনি তাদেরকে কেমন ভাবে পড়াবেন, এইগুলো কিন্তু ওখানে দেখা হয়। আপনি কত জানেন, অনেক জানেন নাকি অল্প জানেন, সেগুলো কিন্তু সেখানে দেখার কোনো জায়গা নেই, ঠিক আছে? আপনার অ্যাটিটিউড, আপনার পার্সোনালিটি, আপনার জেস্চার, আপনার পশ্চার, আপনার মেন্টালিটি, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ। ঠিক আছে, আমি জীবনে 4 থেকে 5টা ইন্টারভিউ দিয়েছি, ঠিক আছে? 5টা মতন ইন্টারভিউ আমি দিয়েছি। সুতরাং আমি কিন্তু মোটামুটি জানি বা বুঝি যে কিভাবে কতটুকু বলতে হবে বা কি বলতে হবে। সুতরাং আমি যেটুকু বলবো সেটুকুই কিন্তু আপনারা বলার চেষ্টা করবেন, তার বেশি নয়, ঠিক আছে? তাহলে কালকে আমি আপনাকে একটা ভিডিও প্রোভাইড করছি, সেই ভিডিওটা দেখুন ভালো করে, দেখে তার এগেনস্টে আপনি সেটাকে তৈরি করে আমার সামনে উপস্থাপন করবেন, ঠিক আছে? 6টা ডেমো রেডি করলে হয়ে যাবে, 6টা, মিনিমাম 6টা, ঠিক আছে? তাহলে আজকে এটুকু থাকুক আজকে। আমি নোটস পত্র দিয়ে দিই আপনাকে, আচ্ছা। আপনি পড়তে লাগুন, তারপরে আপনার মক নেব। আচ্ছা স্যার।